টেকনো ক্যামন 40 প্রো এই ফোনটার রিভিউ হয়তো আপনারা সবাই দেখে ফেলেছেন, বাট আমি এত লেট করার কারণ হচ্ছে যে টেকনো বাংলাদেশের সাথে আমি কোনো অবস্থাতেই কোলাবোরেশন করি নাই, মানে করতে পারি না আর কি। তো এতদিন আপনারা যতগুলো টেকনো ক্যামন 40 প্রো এর রিভিউ দেখছেন প্রত্যেকটা রিভিউ বলতে পারেন যে পেড, মানে হচ্ছে যে টেকনো বাংলাদেশের সাথে সবাই কোলাবোরেশন করে ভিডিও করেছে। তার মানে আমি এইটা বলতেছি না যে সবাই টাকা খেয়ে রিভিউ দিছে, সবাই হয়তো বা ভালো রিভিউ দিছে, বাট যেহেতু আমি টেকনো বাংলাদেশের সাথে কোনো অবস্থাতেই কোলাবোরেশন করি নাই, আমি অন্যভাবে এই ফোনটাকে কালেক্ট করেছি, যার কারণে কিন্তু একটা অথেন্টিক রিভিউ দেওয়া যাবে। মানে টেকনো বাংলাদেশ কোনো অবস্থাতেই জানে না যে আমি এই ভিডিও বানাচ্ছি এবং ভিডিওতে আমি কি বলবো সেটাও কিন্তু তারা কোনো অবস্থাতেই জানে না, যার কারণে আমার মনে হচ্ছে যে এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন এবং টেকনো ক্যামন 40 প্রো এই ফোনটা কেনার কথা চিন্তা করতেছেন, মাথায় রাখছেন, কিংবা আপনার বাজেট 30,000 টাকা নিচে একটা অফিসিয়াল ফোন কিনতে চান, তাহলে এই ভিডিওটা কষ্ট করে একটু সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ক্যামন 40 প্রো যে ফোনটা রয়েছে এটা আসলেই ভালো নাকি খারাপ সেটাই জানাবো আজকের ভিডিওতে। আপনারা হয়তো সবাই জানেন যে আমার এই চ্যানেলে ফোনের বক্স কন্টেন্ট নিয়ে খুব বেশি একটা কথা বলি না, কারণ হচ্ছে বক্সের মধ্যে খুব স্পেশাল কিছু এখন থাকে না বর্তমানে ফোনগুলোতে, কিন্তু এই টেকনো ক্যামন 40 এর বক্সটা নিয়ে একটু কথা বলতে চাই। মানে স্পেশাল কিছু নাই, তারপরে আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এর বক্সে যে মানে কেসটা আসছে সেটা, এই কেসটা মানে খুবই প্রিমিয়াম ছিল। এই ফোনটা যখন আপনি কেস ছাড়া হাতে নেবেন, কেস লাগানোর পরে হাতে নেওয়ার পর একটু বেশি প্রিমিয়াম লাগতেছে এবং ফোনের লুকটাই টোটালি চেঞ্জ হয়ে যায় এবং দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। তো আপনার কাছে এটার কেসটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। তাছাড়াও এর বক্সের মধ্যে কিন্তু আপনি একটা 45 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, তার পাশাপাশি কিছু কাগজপত্র থাকে যেগুলো আমাদের কখনোই দরকার হয় না। টেকনো ক্যামন 40 প্রো এই ফোনটা বাংলাদেশে কিভাবে মার্কেটিং করা হয়েছে এটা আপনারা সবাই জানেন যে এই ফোনটা নাকি পানির নিচে নিলেও কিছু হবে না, কাদা মাখলেও এটার মধ্যে কিছু হয় না। আপনারা হয়তো এই ধরনের ভিডিও অনেক দেখে ফেলেছেন অলরেডি। তো এই ফোনটার মধ্যে IP68 এবং 9 এর ওয়াটার রেটিং রয়েছে, যার কারণে কিন্তু এটার মধ্যে কোনো অবস্থাতেই কিন্তু পানি পড়ে না। যারা আন্ডার ওয়াটার ভিডিও করতে চান কিংবা ছবি তুলতে চান তাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে এটা, কারণ হচ্ছে এটার ক্যামেরাও কিন্তু অনেক ভালো ছিল। ক্যামেরা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। দেন যদি আপনি এই ফোনটার ডিজাইন দেখেন, ডিজাইনটা দেখেন যে একদমই ইউনিক একটা ডিজাইন। আমার কাছে যে কালারটা রয়েছে এই কালারটা খুব বেশি একটা আমার কাছে ভালো লাগতেছে না, মানে ডিজাইন ভালো বাট কালারটা ভালো লাগতেছে না। এটার কিন্তু আরেকটা কালার পাওয়া যায়, সেটা কি কালার বলে আমি জানি না, স্কাই কালারের মতো এখন যে ইমেজটা আপনি দেখতে পাচ্ছেন সাইডে ওইরকম একটা কালার, কিন্তু আমার কাছে ওই কালারটা একটু বেশি ভালো লাগে। আর ক্যামেরা বাম্পের দিকে তাকালে আমার কাছে স্যামসাং লাগে, কারণ হচ্ছে দেখা যায় ক্যামেরা বাম্প ছাড়া জাস্ট লেন্সগুলো বসায় রাখছে। তো ডিজাইনটা এক একজনের কাছে এক এক রকম লাগবে, আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। দেন স্পেশাল জিনিস যেটা সেটা হচ্ছে যে এটার মধ্যে একটা ওয়ান ট্যাপ বাটন থাকতেছে, যেটা আমরা আইফোনের মধ্যে হচ্ছে অ্যাকশন বাটন নামে চিনি, সেটা হচ্ছে টেকনোর মধ্যে হয়ে গেছে ওয়ান ট্যাপ বাটন। কিন্তু এটা খুবই ইউজফুল ছিল। দেখা যায় যে ম্যাক্সিমাম ফোনে এখন এক্সট্রা যে বাটনগুলো দেওয়া হয় সেগুলো জাস্ট একটা এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে কিংবা গুগল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে এই ধরনের, কিন্তু এই ওয়ান ট্যাপ বাটনটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনি 4-5টা অপশনের মধ্যে যে কোনো অপশন সিলেক্ট করতে পারবেন কিংবা ক্যামেরা ওপেন করতে পারবেন, ক্যামেরা শাটার বাটন হিসেবে কাজ করতে পারবেন, যেটা আমার কাছে খুবই ইউজফুল লাগছে। ইভেন এটার মধ্যে যখন আপনি হোল্ড করে ধরে রাখবেন তখন কিন্তু এটার মধ্যে এআই অন হয়ে যাবে। বাই দ্য ওয়ে এটার মধ্যে কিন্তু ডিপসিক এআই এর সাথে কোলাবোরেশন করা হয়েছে, যার কারণে কিন্তু আপনি এআই এর দিক থেকেও খুবই ভালো সাপোর্ট পাবেন। টেকনোর অনেকগুলো এআই রয়েছে, আপনারা এতদিনে যে রিভিউগুলো দেখছেন সেগুলোতে এআই নিয়ে প্রচুর কথা বলা হয়েছে, যার কারণে আমি এটা বলে সময় নষ্ট করতে চাই না। এই ফোনটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড একটা ফোন, এর ব্যাক সাইড এবং এর যে ফ্রেমটা রয়েছে সেটা প্লাস্টিক, কিন্তু এর সামনের দিকে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন থাকছে, যার কারণে যদি অ্যাক্সিডেন্টালি হাত থেকে পড়ে যায় তারপরে ওইটার ডিসপ্লে কিছু হবে না। যেহেতু এটা একটা কার্ভ ডিসপ্লে, আপনি এটার গেরিলা খুব বেশি একটা পাবেন না, মানে স্ক্রিন প্রোটেক্টর ঠিকঠাক খুঁজে পাবেন না। স্ক্রিন প্রোটেক্টর যদি না পান এটার মধ্যে আপনি পলি ইউজ করেন তারপরে আমার কাছে মনে হয় না যে খুব একটা প্রবলেম হবে, কিন্তু কার্ভ ডিসপ্লে খুব ইজিলি ভেঙে যায়, এটা আপনারা সবাই জানেন। এটার মধ্যে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন দেখে আপনি যে একদম কাভার টাভার সারা ইউজ করতে শুরু করবেন আর ভাঙবে না, ব্যাপারটা এরকম না। গ্লাস যত শক্তই হোক ভেঙে যাবে, আপনাকে অবশ্যই কেয়ারফুলি ইউজ করতে হবে। টেকনো ক্যামন 40 প্রো এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন। এটার পিক ব্রাইটনেস কত এই ধরনের কোনো ইনফরমেশন খুঁজে পাই নাই, তার মানে এটার ব্রাইটনেস যে খারাপ ব্যাপারটা এরকম না। আমি ডিরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি যে এর ডিসপ্লেটা খুবই ব্রাইট ছিল এবং অ্যাডাপটিভ মোডে রাখলেও দেখা যায় খুবই ভালোভাবে দেখা যাচ্ছিল, কোনো প্রবলেম ফেস করতে হয় না এবং ওভারহিটের কারণে যে ডিসপ্লের ব্রাইটনেস কমে যায় এই ধরনের কোনো প্রবলেমও খুঁজে পাই নাই। এর টাচ রেসপন্স খুবই ভালো ছিল, টাচ খুব একটা মিস হয় না। দেখা যায় যে এই ধরনের যে কার্ভ ডিসপ্লেওয়ালা ফোনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মিস টাচ হয় কিংবা জেস্টারগুলো ঠিকঠাক কাজ করতে চায় না, অনেক সময় ঝামেলা হয়। এই ধরনের কোনো প্রবলেমও আমি খুঁজে পাই নাই। একটা কার্ভ ডিসপ্লে হিসেবে তার উপরে অফিসিয়াল ফোন, বাজেট মাত্র 28,000 টাকা, তো সেই হিসেবে এটার ডিসপ্লে আমার কাছে ভালোই লেগেছে। যেহেতু এটা একটা অ্যামোলেড ডিসপ্লে যার কারণে এটার মধ্যে অবশ্যই অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট পাচ্ছেন এবং ডিসপ্লের নিচের দিকে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইউজ করা হয়েছে এইটাও খুবই ফাস্ট ছিল। দেখা যায় যে এই প্রাইস রেঞ্জে যে ফোনগুলো রয়েছে সেগুলোর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুব বেশি একটা ফাস্ট হয় না। যেরকম আমি লাস্ট যে ফোনটা রিভিউ করলাম A36, স্যামসাং A36, সেইটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এত বেশি স্লো ছিল, খুবই বিরক্তিকর ছিল। সেই তুলনায় এইটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেক বেশি ফাস্ট, যদিও কিনা পজিশন নিয়ে একটু কমপ্লেন থাকতে পারে, অনেকটা নিচের দিকে আর একটু উপরের দিকে হলে খুব ইজিলি কিন্তু রিচ করা যেত। এই ফোনের ব্যাক সাইড দেখে হয়তো আপনি ভাবতেছেন যে এটার মধ্যে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে, না, এটার মধ্যে মাত্র 2টা ক্যামেরা ইউজ করা হয়েছে। 50 মেগাপিক্সেলের একটা মেইন লেন্স, তার পাশে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। আপনি যদি এর মেইন লেন্সের ছবিগুলো দেখেন তাহলে দেখবেন যে ছবি কিন্তু খুবই শার্প এবং ডিটেল ছিল। এই প্রাইস রেঞ্জে 28,000 টাকা প্রাইস রেঞ্জে অফিসিয়াল ফোন হিসেবে এটার
ছবি খুবই ভালো ছিল। দেখা যায় যে আপনি যদি একটা ক্যামেরা ফোন কিনতে চান, আপনার বাজেট 30,000 টাকার নিচে, তাহলে আমি বলবো যে আপনি এটা একবার হলেও ট্রাই করতে পারেন, কারণ এই বাজেটের ফোনগুলো থেকে এত ভালো ক্যামেরা আউটপুট পাওয়া যায় না। তার পাশাপাশি একটা আলট্রাওয়াইড লেন্স ইউজ করা হয়েছে। নর্মালি এইরকম প্রাইস রেঞ্জে যে ফোনগুলো পাওয়া যায় কিংবা এর থেকে 2,000-3,000 টাকা বেশি, সেগুলোতে কিন্তু এখন আলট্রাওয়াইড লেন্স ইউজ করা হয় না। মিড রেঞ্জের ফোনগুলো থেকে একদম আলট্রাওয়াইড লেন্সটা হারায় গেছে, এরকম একটা অবস্থা। সেই জায়গায় এই ফোনটাতে একটা 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা ইউজ করেছে। খুব আহামরি ভালো যে সেটা আমি বলবো না, কিন্তু ইউজফুল ছিল। একটা কথা আছে না যে নাই মামা থেকে কানা মামা ভালো, সেটা হচ্ছে ব্যাপারটা এরকম যে মানে একদমই লেন্স না থাকা থেকে একটা 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স থাকা অনেক ভালো। শুধু এখানেই শেষ না, এটা দিয়ে যখন আপনি পোর্ট্রেট ছবি তুলতে যাবেন সেই জায়গায় আপনি 3টা ফোকাল লেন্থ পাবেন। হ্যাঁ, এটা একদম মোটরোলার মতো লাগতেছিল। 24mm, 35mm এবং 50mm 3টা ফোকাল লেন্থ দিয়ে আপনি পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, এবং এর পোর্ট্রেট ছবিগুলো খুবই সুন্দর ছিল, খুবই শার্প এবং ডিটেল ছবি দিতে পারে। এজ ডিটেক্ট আমি একবারও মিস করতে দেখি নাই। দেখা যায় যে নর্মালি এই বাজেটের ফোনগুলো দিয়ে যখন পোর্ট্রেট ছবি তোলা যায় তখন ফেসটাকে অনেক বেশি স্মুথ করে দেয়, এজ ডিটেক্ট ঠিকঠাক করতে পারে না। দেখা যায় যে 10টা ছবি তুলে 2-4টার মধ্যে মিস করে ফেলে, কিন্তু এটার মধ্যে আমি একবারও মিস হতে দেখি নাই। Camon 40 Pro এটার ক্যামেরার মধ্যে একটা স্পেশাল ফিচার দেওয়া হয়েছে, যেটা নিয়ে টেকনো প্রচুর পরিমাণের মাতামাতি করছে। এই ফিচারের নাম হচ্ছে ফ্ল্যাশ স্ন্যাপ। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে এই নামের যে অপশনটা রয়েছে সেটা দিয়ে নাকি অনেক ভালো ছবি তোলা যায়। ভালো ছবি কেমন? সেটা হচ্ছে ধরেন আপনার মাথার উপর ফ্যান ঘুরতেছে, আপনি যখন নর্মাল একটা ফোন দিয়ে ছবি তুলবেন তখন কিন্তু ফ্যানের পাকা দেখা যাবে না, ফ্যান ঘুরতেছে, মোশন ব্লার দেখা যাবে। কিংবা আপনার চোখের সামনে দিয়ে একটা গাড়ি অনেক বেশি স্পিডে চলে গেল, সেটা ছবি কিন্তু ক্যাপচার করতে পারবেন না। বাট এটার মধ্যে যে ফ্ল্যাশ স্ন্যাপ মোডটা রয়েছে সেটা দিয়ে খুব ইজিলি কিন্তু এই ধরনের মুভিং সাবজেক্টগুলোকে ক্যাপচার করা যায়, যেটা খুবই ভালোভাবে কাজ করে। এতক্ষণ হয়তো এই ছবিগুলো দেখে আপনারা আইডিয়া করে ফেলেছেন। দেন কথা বলা যাক এটা 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা নিয়ে। এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে আমি অনেক বেশি সন্তুষ্ট, কারণ হচ্ছে এই বাজেটে দেখা যায় যে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা কেউ ইউজ করে না। এর ছবিগুলো অনেক বেশি শার্প এবং ডিটেল ছিল। ইভেন এটা দিয়ে যখন আপনি পোর্ট্রেট ছবি নেবেন তখন দেখবেন যে খুবই ভালো এজ ডিটেক্ট করতে পারে, এবং আপনার ফেসের যে ডিটেলটা সেটা খুবই ভালোভাবে ধরে রাখতে পারে। এই বাজেটে যে ফোনগুলো অফিসিয়াল মার্কেটে পাওয়া যায় সেগুলোর মধ্যে খুব একটা কিন্তু আপনি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন না, যেটা আমার কাছে ভালোই লেগেছে। এই ফোনটার পিকচার কোয়ালিটি নিয়ে কমপ্লেন না করলেও এটার ভিডিও নিয়ে অবশ্যই কমপ্লেন করতে হয়। এটা দিয়ে সর্বোচ্চ 2K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিওর কোয়ালিটি ছিল একদমই এভারেজ লেভেলের। যখন আপনি 1080p ভিডিও রেকর্ড করবেন তখন কিন্তু এটার মধ্যে ইএস কাজ করে, মোটামুটি স্টেবল ভিডিও দেয়, বাট 2K ভিডিওর অবস্থা খুবই খারাপ। এই ফোনটা থেকে আমি আরেকটু ভালো ভিডিও আশা করেছিলাম। এখন কথা বলা যাক এটার পারফরমেন্স নিয়ে। এই ফোনটার মধ্যে একটা জাতীয় SoC ইউজ করা হয়েছে। হ্যাঁ, হয়তো আইডিয়া করে ফেলেছেন, মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট যে চিপটা রয়েছে 6 ন্যানোমিটারের চিপ, সেইটা ইউজ করা হয়েছে। আমি এই ফোনটাকে লাস্টে বেশ কিছুদিন ধরে ইউজ করতেছি। এটা ইউজ করতে গিয়ে আমি কোনো অবস্থাতেই ল্যাগ হ্যাং দেখি নাই, কিন্তু এটার মধ্যে টুকটাক কিছু সফটওয়্যার ইস্যু খুঁজে পেয়েছি। তাছাড়া এটার অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং খুবই ফাস্ট হচ্ছিল, মানে কোনো অবস্থাতেই প্যারা খাওয়া লাগবে না। যারা রেগুলার লাইফে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করেন তারা খুবই স্মুথলি ইউজ করতে পারবেন। কিন্তু যারা অনেক বেশি হেভি ইউজার রয়েছেন, মানে 20-25টা অ্যাপ, দেখা যায় যে 20-25টা তো হয় না, 10-12টা অ্যাপ হয়তো সবসময় মানে রিসেন্ট বক্সে পড়ে থাকে, এই ধরনের ইউজার যারা, তাদের হয়তো একটু প্যারা হতে পারে। দেখা যায় যে অনেক সময় চলে গেলে দেখা যায় ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো রয়েছে সেগুলো অনেক সময় কিল হয়ে যাচ্ছিল। এটা ম্যাক্সিমাম টাইম না, কিছু সময় এরকম প্রবলেম আমি পেয়েছি। তাছাড়া ওভারঅল এটার পারফরমেন্স খুবই ভালো ছিল। মিডিয়াটেক হেলিও G100 এটা নিয়ে কথা বলার মতো খুব বেশি কিছু নাই। এটা সবাই জানেন যে এটা মানে একটা ব্যালেন্সড চিপ বলতে পারেন, যে এই প্রাইস রেঞ্জে এখন গণহারে ইউজ হইতেছে, এবং এটার পারফরমেন্স সবগুলোতেই মোটামুটি সিমিলার। যারা গেমিংয়ের জন্য একটা ডিভাইস নিতে চান অফিসিয়াল মার্কেট থেকে, তাদেরকেও বলবো যে এটা কিন্তু আপনাকে গেমিংয়েও মোটামুটি ভালোই সাপোর্ট দিবে অফিসিয়াল ফোনের কথা চিন্তা করতে গেলে। আবার আনঅফিসিয়াল ফোনের সাথে যদি আপনি প্রাইস মিলান কিংবা ইউজড ফোনের সাথে প্রাইস মিলান, তখন কিন্তু এটার পারফরমেন্সে মানে মাইর খায় যাবে আর কি। এটার পারফরমেন্স নিয়ে এই বাজেটে আমি কমপ্লেন করবো না, কিন্তু কমপ্লেন করবো হচ্ছে টেকনোর হাই ওএস নিয়ে। হ্যাঁ, এটার ওএস মোটামুটি ভালোই ছিল। ইনফিনিক্সের যে এক্স ওএস আছে সেটা থেকে মোটামুটি ভালো। দুইটার ওএস যদিও কিনা সিমিলার। ইনফিনিক্সটা যখন আমি ইউজ করি তখন টুকটাক কিছু বাগ দেখেছি, বাট এটার মধ্যে বাগ বালুক কমই ছিল, তারপরেও কিছু টুকটাক বাগ বালুক দেখা যায়। আমার কাছে মনে হয় টেকনো হয়তো এগুলো সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিক্সড করবে, বাট এই টেকনো, ইনফিনিক্স, আইটেল এই কোম্পানিগুলো সফটওয়্যার আপডেট দিয়ে খুব বেশি একটা ফিক্সড করতে দেখি নাই। ফোন বিক্রি করার পরে তারা হারায় যায়, মানে সফটওয়্যার আপডেট দিয়ে খুব বেশি একটা আপনার খোঁজ খবর নিবে না। এই আশাটা একটু কম করাই ভালো। এই ফোনটা যখন আপনি হাতে নেবেন তখন ফিল করতে পারবেন যে ফোনটা খুবই লাইট ওয়েট, তারপর হচ্ছে যে এই ফোনটা অনেক বেশি স্লিম। কিন্তু এটা স্লিম হলেও এটার মধ্যে একটা 5200 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা দিয়ে লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। এটা থেকে অনায়াসে আপনি 7 ঘন্টারও বেশি স্ক্রিন অন টাইম পাবেন। আমি এই ফোনটাকে 100% চার্জ করে 10টার দিকে বাসা থেকে বের হয়ে সারাদিন ঘুরে ফিরে রাত 10টা বাজে বাসায় এসেও দেখি যে এটার মধ্যে 30%-এর বেশি চার্জ ছিল। তো সেই জায়গায় বলাই চলে যায় এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে অ্যাটলিস্ট কেউ কোনো সময় প্যারা খাবেন না। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে 28,000 টাকা দিয়ে অফিসিয়াল মার্কেট থেকে Camon 40 Pro এই ফোনটা কিনবেন কিনা। আমি বলবো যে এই বাজেটে যেহেতু দুইটা ফোন পাওয়া যাচ্ছে, ইনফিনিক্স নোট 50 আর হচ্ছে যে Camon 40 Pro, এই দুটো নিয়ে অলরেডি আমরা একটা কম্পারিজন পাবলিশ করেছি, আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন। বাট যারা হচ্ছে স্পেশালি ক্যামেরার জন্য ফোন নিতে চান, তার উপর হচ্ছে আপনি সেই ক্যামেরাটাকে নিয়ে পানির নিচে ভিডিও করতে চান, তাদেরকে অবশ্যই আমি Camon 40 Pro এই ফোনটাই সাজেস্ট করবো, কারণ এই প্রাইস রেঞ্জে বেস্ট মনে হয়েছে। যেহেতু একটা অফিসিয়াল ফোন, আপনি 13 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন, তো সেই জায়গায় আপনি একটা ভালো সাপোর্ট পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং আপনি পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান সেটা চাইলে একটু কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।